this morning, Sri Lanka's Prime Minister has agreed to resign. যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি এই সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা ছেড়ে পালানোর চেষ্টা করতেছে। প্রথমে উনি প্লেনে পালানোর চেষ্টা করছে, কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত যেয়ে দেখছে যে প্রোটেস্টাররা আন্দোলনকারীরা এয়ারপোর্ট দখল করে ফেলছে। সো উনি প্লেনে পালাইতে পারে নাই। এরপর উনি চেষ্টা করেছে নৌপথে পালানোর জন্য, এবং আশপাশের কয়েকটা দেশ, আমরা নাম না বলি, তাকে হেল্প করতেছে পালানোর জন্য। এবং যতক্ষণ আপনারা এই ভিডিওটা দেখবেন ততক্ষণে হয়তো উনি পালিয়ে চলেও গিয়েছে। শ্রীলঙ্কা এখন জরুরি অবস্থা চলছে, এবং শ্রীলঙ্কার যে প্রধানমন্ত্রী উনার বাসাও দখল করে ফেলছে আন্দোলনকারীরা। আমরা অনেকেই দেখেছি যে ওই বাসার যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আন্দোলনকারীরা গোসলও করতেছে, এবং এই বিষয়ক ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন হইল শ্রীলঙ্কার এই অবস্থা কেন হইল? আপনাদের মনে থাকার কথা, প্রায় মাস দুয়েক আগে আমরা ডলারের এগেইনস্টে বিডিটি কেন ফল করছে এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। $1 সমান 102 টাকা যখন হয়ে গেল, তখন ওটা আরো বাড়বে নাকি, বাড়লে কি হবে, কমবে নাকি, কমবে কেন, বাড়ে কেন, এগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করেছিলাম, এবং ওখানে আমরা শ্রীলঙ্কা নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম। বাট আজকে আমরা শ্রীলঙ্কার ভেতরে একদম ডিপ ডাইভ করব, বোঝার চেষ্টা করব শ্রীলঙ্কার এই অবস্থা আসলে হলো কেন। একদম সহজ করে যদি বলি, শ্রীলঙ্কার এই অবস্থা হওয়ার কারণ হলো শ্রীলঙ্কায় কস্ট অফ লিভিং এত বেড়ে গিয়েছিল যে শ্রীলঙ্কার যে সাধারণ মানুষ তারা আর দোকানে যেয়ে কোনো কিছু কিনতে পারতেছিল না। সবকিছুর দাম এত ভয়াবহভাবে বেড়ে গিয়েছে, এবং অনেক ক্ষেত্রেই আনঅ্যাভেলেবল হয়ে গিয়েছে, যে এমন না যে শুধু দাম বেড়ে গেছে, আপনি চাইলেও কিনতে পারবেন না যত টাকাই দেন। এই অবস্থা যখন হয়ে যায় তখন সাধারণ মানুষের হাতে আসলে আর খুব বেশি অপশন থাকে না। এক হলো সরকার যা বলছে তা শুনে চেষ্টা করা, সহানুভূতি দেখানো এবং সাস্টেইন করার বা এই খারাপ সময়টা পার করে দেওয়ার চেষ্টা করা। বাট শ্রীলঙ্কার যে সরকার, ওটার উপর সাধারণ মানুষের এত ভরসা ছিল না। এই কারণে অন্য যে অপশনটা, সেকেন্ড অপশনটা, সেটাই হয়েছে। বিশাল আন্দোলন হয়েছে, বিশাল প্রোটেস্ট হয়েছে, এবং এই প্রোটেস্টের কারণে সরকার ফল করেছে। এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, তাহলে পরের প্রশ্নটাও খুব অবভিয়াস। শ্রীলঙ্কায় সবকিছুর দাম এত বেড়ে গেল কেন, ইনফ্লেশন এত বেড়ে গেল কেন, সমস্যাটা আসলে কোথায় ছিল? আচ্ছা, একদম সহজ করে বোঝাচ্ছি, জিনিসটা একদমই সোজা, ডাল ভাত ব্যাপার। দেখেন, একটা দেশ কিন্তু সবকিছু বানায় না, এটা আমরা সবাই জানি। একটা দেশ কিছু জিনিস বানায়, ওই জিনিস যখন বেশি হয়ে যায় তখন সেগুলো এক্সপোর্ট করে। আবার ওই সেম দেশ বিভিন্ন জিনিস ইম্পোর্ট করে। ফর এক্সাম্পল, বাংলাদেশ গার্মেন্টস শিল্প রপ্তানি করে, আমরা সবাই জানি। আবার সেম বাংলাদেশই কিন্তু ইন্ডিয়া থেকে একসময় গরু ইম্পোর্ট করতো, এখনো পেঁয়াজ ইম্পোর্ট করে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস আমরা ইম্পোর্ট করি, আবার বিভিন্ন দেশে আমরা বিভিন্ন জিনিস এক্সপোর্টও করি। আপনি যখন দেশ হিসেবে কোনো কিছু এক্সপোর্ট করেন, রপ্তানি করেন, তখন যেই দেশে আপনি রপ্তানি করতেছেন ওই দেশ আপনাকে ডলারে পেমেন্ট করে, আপনার ফরেন রিজার্ভ বাড়ে। আবার উল্টা যখন হয়, আপনি যখন কোনো কিছু আমদানি করেন, আপনি ওই দেশকে ডলারে পেমেন্ট করেন, এই কারণে আপনার ফরেন রিজার্ভ কমে। এ পর্যন্ত ক্লিয়ার? একদম সোজা। শ্রীলঙ্কার ক্ষেত্রে এই ফরেন রিজার্ভটা কয়েক মাস আগে শূন্য হয়ে যায়। শুনতে ভয়াবহ শোনাচ্ছে, বাট ইটস পসিবল। বাংলাদেশেও ফরেন রিজার্ভ নিয়ে অনেক সমস্যা চলতেছে, আমরা জানি, এবং বাংলাদেশ সরকার প্লাস বাংলাদেশ ব্যাংক অনেক কিছু করছে ফরেন রিজার্ভকে একদম স্থিতিশীল করার জন্য। কারণ আমরা দেখছি প্রত্যেক মাসেই ফরেন রিজার্ভ বিষয়ক অনেকগুলো নতুন নতুন রুলস এবং রেগুলেশনস আসছে। পুরো পৃথিবীর অবস্থাই খুব একটা ভালো না, বিভিন্ন জায়গায় রিসেশন হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, ইভেন আর্জেন্টিনা টাইপ জায়গায় বিভিন্ন ভয়াবহ ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। ওগুলো আজকের আলোচনার বিষয় না, বাট আপনারা যদি চান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই ব্যাপারটা নিয়ে আরো আলোচনা করি, আমাকে জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করবো বাংলাদেশের এই ইনফ্লেশন নিয়ে আলাদা আরো ভিডিও বানানোর জন্য। আচ্ছা, শ্রীলঙ্কার ফরেন রিজার্ভ শূন্য কেন হয়ে যায়? 3টা কারণ। 1 নাম্বার কারণ, ট্যুরিজম থেকে আয় জিরো হয়ে যাওয়া। কোভিড যখন হয় আমরা জানি যে ট্যুরিজম বন্ধ হয়ে যায় পুরো দুনিয়ায়। শ্রীলঙ্কার ক্ষেত্রে কোনো দোষই নাই, পুরো পৃথিবীর ট্যুরিজম ব্যবস্থা থেমে যায়, এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে ট্যুরিজম ছিল বাংলাদেশের জন্য গার্মেন্টস যা, তার থেকেও আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার ফরেন রিজার্ভের বিশাল একটা অংশ আসতো ট্যুরিস্টদের কাছ থেকে। ট্যুরিস্টরা শ্রীলঙ্কায় আসতো, ডলার নিয়ে আসতো, এবং ওই ডলার তারা শ্রীলঙ্কায় খরচ করতো। শ্রীলঙ্কার ফরেন রিজার্ভ বাড়তো, সেই ফরেন রিজার্ভের টাকা দিয়ে শ্রীলঙ্কা ওষুধ কিনতো, তেল কিনতো, বাচ্চাদের খাবার কিনতো, ইত্যাদি ইত্যাদি। টুরিস্ট যখন আসা বন্ধ হয়ে যায়, শ্রীলঙ্কার তখনও ফরেন রিজার্ভ কিন্তু একটু ছিল, মানে আমদানি তো শ্রীলঙ্কা করতেছেই, সো কমতে থাকে, বাট আর রিফিল হয় না। এটা একটা বড় কারণ, যেই কারণে ফরেন রিজার্ভ শূন্যর দিকে এগিয়ে যায়। বাট এটা একমাত্র কারণ না। সেকেন্ড কারণ, করাপশন। শ্রীলঙ্কার কিছু নেতা নেত্রী, এই টাইপ মানুষজন, পলিটিশিয়ানরা স্পেশালি, তারা যা করে, তারা তাদের শ্রীলঙ্কান যে রুপি ওইটাকে ডলারে কনভার্ট করে কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, ওইসব জায়গায় তারা বাড়ি কিনে, ওইসব জায়গায় তারা টাকা ট্রান্সফার করে, তাদের ছেলে মেয়েদের পাঠায় দেয়, এবং ওই সব করার কারণে শ্রীলঙ্কা থেকে ডলার অনেক বের হয়ে যেতে থাকে। এবং থার্ড কারণ হলো মিসম্যানেজমেন্ট। অনেক প্রজেক্ট আছে শ্রীলঙ্কার যেগুলো শ্রীলঙ্কা না নিলেও পারতো, বাট ওগুলো তারা নিয়ে নেয়। অনেক কিছু আছে যেগুলো তারা আমদানি না করলেও পারতো। অনেক ধরনের রেগুলেশন আছে, স্পেশালি ফার্মার্সদের জন্য অনেক ধরনের রেগুলেশন শ্রীলঙ্কা ইন্ট্রোডিউস করে, যেগুলো আসলে ইন্ট্রোডিউস না করলেও হইতো। ওগুলো করার কারণে শ্রীলঙ্কার ফার্মিং এ অনেক ক্ষতি দেখা যায়, এবং যে কারণে দেখা যায় যে শ্রীলঙ্কার খাদ্যে প্রোডাকশন কমে যায়, যে কারণে খাদ্য আরো আমদানি করা হয়। পুরো ব্যাপারটা আসলে অনেক জটিল, আমি অত জটিল ব্যাপারে যাচ্ছি না। মূলত এই 3টা কারণে ফরেন রিজার্ভ শ্রীলঙ্কার শূন্য হয়ে যায়। তো হঠাৎ একদিন সকালবেলা শ্রীলঙ্কান গভর্নমেন্ট রিয়ালাইজ করে যে ভাই, আমাদের ওষুধ কিনতে হবে, আমাদের তেল কিনতে হবে, আমাদের ফরেন রিজার্ভে কোনো ডলার নাই। শুধু যে আমাদের ফরেন রিজার্ভে কোনো ডলার নাই তা না, আমাদের ফরেন রিজার্ভে ডলার তো নাই, উল্টা আমাদের $51 বিলিয়ন লোন আছে। মানে আমাদের ফরেন রিজার্ভে আসলে
প্লাস $51 আছে। এই $51 ডেটটা বা লোনটা কিন্তু খুব ভয়াবহ একটা ব্যাপার, কারণ দেখেন দেশের ফরেন রিজার্ভ শূন্য হয়ে যাইতেও পারে, এটা খুব আনলাইকলি, বাট এটা হইতেও পারে, এবং যখন এটা হয় তখন ওই দেশ বিভিন্ন জায়গা থেকে লোন নিবে। অনেক ব্যাংক আছে, ওয়ার্ল্ড ব্যাংক, কমনওয়েলথ, হাবিজাবি জিনিসপত্র আছে, যারা লোন দিবে দেশকে, এবং সেই লোন দিয়ে দেশ ওষুধ কিনবে, নিত্য প্রয়োজনীয় যা যা আমদানি করা দরকার ওগুলা করবে। বাট শ্রীলঙ্কার ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়, শ্রীলঙ্কার আগের থেকেই লোন ছিল, 51 বিলিয়নের লোন ছিল, তারপরে যায় ফরেন রিজার্ভ শূন্য হয়েছে। শুধু ফরেন রিজার্ভ শূন্য হলে সমস্যা ছিল না, শুধু 51 বিলিয়ন লোন থাকলেও সমস্যা ছিল না, বাট দুইটা যখন একসাথে হয়েছে তখন মেইন প্রবলেমটা যেটা হয়েছে, কেউ আর লোন দিতে চায় না। যখন কোনো দেশ তার লোনের টাকা ফেরত দিতে না পারে, তখন ওই দেশের হাতে আসলে খুব বেশি অপশন থাকে না একটা ব্যাপার ছাড়া, সেটা হলো নিজেকে দেউলিয়া ঘোষণা করা। কয়েক মাস আগে শ্রীলঙ্কা তাই করে। শ্রীলঙ্কা বলে যে ভাই আমি দেউলিয়া হয়ে গেছি, আমি আর কারো লোনের টাকা ফেরত দিতে পারবো না, আপনারা আপনাদের যা যা নেওয়ার ইচ্ছা এখান থেকে নিয়ে যান, আমার পক্ষে আর কাউকে টাকা দেওয়া সম্ভব না। তো এরপর যখন ব্যাংকগুলা ভাবছিল যে শ্রীলঙ্কা এখন আর আমাকে আমার লোনের টাকা ফেরত দিতে পারবে না, আমি কি নিব, আমি কি ওই বন্দরটা নিব, আমি কি ওদের ওই সিটির ভিতরে যাই কিছু একটা করবো, এগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছিল, ঠিক ওই সময়ে শ্রীলঙ্কার দুই বন্ধু রাষ্ট্র চায়না এবং ইন্ডিয়া, আমি বন্ধুরাষ্ট্র একটু এয়ার কোটেশনে বলতেছি কারণ এটা অতটা বন্ধুরাষ্ট্র নাও হইতে পারে, ওরা এসে শ্রীলঙ্কাকে বলে যে ভাই তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই, তুমি আমার কাছ থেকে নাও, তোমার কি লাগবে আমাকে বলো, আমার কাছ থেকে নাও, কোনো সমস্যা নেই। এবং বর্তমানে শ্রীলঙ্কা তাদের মোটামুটি পুরো ইকোনমি নির্ভর করছে ইন্ডিয়া এবং চায়নার সাহায্যের উপর। সাহায্যটা দুইভাবে হচ্ছে, এক, ইন্ডিয়া এবং চায়না সরাসরি প্রোডাক্ট দিচ্ছে, সো ধরেন শ্রীলঙ্কায় তেল নাই, ইন্ডিয়া তেল দিচ্ছে বা চায়না তেল দিচ্ছে। আর অন্য উপায়টা হলো ওরা টাকা দিচ্ছে, যে টাকা দিয়ে শ্রীলঙ্কা অন্য কোথাও থেকে আমদানি করতেছে। সো ধরেন শ্রীলঙ্কার সুতা লাগবে, সুতা নাই, ইন্ডিয়া টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে শ্রীলঙ্কা অন্য আরেকটা দেশ থেকে সুতা কিনে আনতেছে। দুইটাই খারাপ ব্যাপার। সরাসরি যখন প্রোডাক্ট দেওয়া হয় তখন তো প্রোডাক্ট উচ্চ মূল্যে কিনতে হয়, এটা একটা খারাপ ব্যাপার। আর যখন লোন দেয় ওটাও খারাপ, কারণ সাধারণত লোনটা হায়ার ইন্টারেস্টে দেওয়া হয় কম্পেয়ার টু নর্মাল ব্যাংক যেরকম ইন্টারেস্ট দেয়। এটা খুব অবভিয়াস। আপনি যখন আমার কাছ থেকে লোন নেবেন, এটা তো আমার ব্যবসা না আপনাকে লোন দেওয়া, এই কারণে আমি হায়ার ইন্টারেস্ট চাবো। আপনি যখন একটা ব্যাংকের কাছ থেকে লোন নেবেন, ব্যাংক সাধারণত কম ইন্টারেস্ট চায়, যেহেতু ব্যাংকের ব্যবসায়ী এটা, এই লোন টোন দেয়া এবং ওই ব্যাপারগুলো নিয়ে ডিল করা। সো শ্রীলঙ্কা এই ক্ষেত্রে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে, এবং আনফরচুনেটলি এই বাজে সিচুয়েশন অ্যাভয়েড করার শ্রীলঙ্কার হাতে আর কোনো অপশন ছিল না। এখন আপনি একটা ব্যাপার চিন্তা করেন আমার সাথে, শ্রীলঙ্কার হাতে টাকা খুব কম, ইভেন ইন্ডিয়ার লোনের, চায়নার লোনের পরেও শ্রীলঙ্কার হাতে কিন্তু টাকা খুব কম। সো শ্রীলঙ্কার হাতে যেহেতু ফরেন রিজার্ভ কম, এটা শ্রীলঙ্কার খুব হিসাব করে খরচ করতে হবে। তার মানে কি? তার মানে ধরেন শ্রীলঙ্কার কথার কথা 1 কেজি বাচ্চাদের খাবার দরকার, শ্রীলঙ্কা এখন 1 কেজি কিনতে পারতেছে না, শ্রীলঙ্কা হয়তো 200 গ্রাম কিনবে। 200 গ্রাম বাচ্চাদের খাবার যখন শ্রীলঙ্কা কিনবে, ডিমান্ড তো 1 কেজি, 200 গ্রাম কিনলো, 800 গ্রামের ডেফিসিট। তার মানে কি? শ্রীলঙ্কা এখন 200 গ্রাম বাচ্চাদের খাবার আছে, বাট শ্রীলঙ্কার মানুষের ডিমান্ড 1 কেজি। সো ওই 200 গ্রামের দাম বেড়ে যাবে, কারণ অনেক মানুষ কিনতে যাবে, বাজারে তো অ্যাভেলেবল মাত্র 200 গ্রাম। সো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে বেসিক ইকোনমিক্স আমরা জানি, ওই 200 গ্রাম খাবারের দাম অনেক বেড়ে যাবে। এটাই মূল সমস্যা। এই কারণেই শ্রীলঙ্কার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। বাংলাদেশি টাকায় শ্রীলঙ্কায় চালের কেজি হয়ে গিয়েছে 240 টাকা, এবং প্রত্যেক দিন 5 টাকা, 10 টাকা, 15 টাকা করে বাড়তেছে। শুধু চাল না, আমরা দেখছি পেট্রোলের বাজে অবস্থা। 3-4 দিন ধরে পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়ায় আছে, তারপরেও তেল নিতে পারতেছে না, যখন পারতেছে অনেক টাকা খরচ হচ্ছে। এখন আরেকটা রেলেভেন্ট ব্যাপার, শ্রীলঙ্কা কিন্তু ইলেকট্রিসিটিও ইম্পোর্ট করে, এবং সেম ইকুয়েশন, ইলেকট্রিসিটিও অত পরিমাণে ইম্পোর্ট করতে পারতেছে না, এই কারণে ভয়াবহ লোডশেডিং হচ্ছে শ্রীলঙ্কায়। প্রায় 12 ঘন্টা দিনে শ্রীলঙ্কার বেশিরভাগ জায়গায় এখন কারেন্ট থাকছে না। শ্রীলঙ্কায় ভয়াবহ গরম, সো পুরো সামারের মধ্যে হচ্ছে ব্যাপারটা। এবং আপনি চিন্তা করেন যে 12 ঘন্টা লোডশেডিং সামারের মধ্যে, এবং নিত্য প্রয়োজনীয় বাকি জিনিসপত্রের দামও অনেক অনেক বেড়ে যাচ্ছে। অনেক সময় আপনি যত টাকা দিতে চান তত টাকা দিয়ে পাওয়াও যাচ্ছে না। অ্যাজ আ সিটিজেন, সাধারণ জনগণ হিসেবে শ্রীলঙ্কার মানুষের হাতে আসলে খুব বেশি অপশন ছিল না প্রোটেস্ট না করার ছাড়া। এখন আপনি আরো একটু গভীরে যায় ব্যাপারটা দেখেন, আমি দোকান থেকে কিছু কিনতে পারছি না, কারণ হয় আমার কাছে টাকা নাই, অথবা দোকানে ওই প্রোডাক্টই নাই, বিভিন্ন ঝামেলার কারণে। তো আমি যখন দোকান থেকে প্রোডাক্ট কিনতে পারতেছি না, বা অ্যাজ আ কোম্পানি আমি যখন প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারতেছি না, কারণ ব্যাংকের কাছে ডলার নাই, আমি এলসি খুলতে পারতেছি না, ওই সব ঝামেলার কথা যদি আপনি চিন্তা করেন, তখন কোম্পানিগুলো ভাবতেছে যে আচ্ছা, আমার অফিসে 12 ঘন্টা কারেন্ট থাকে না, আমি কোনো কিছু ইম্পোর্ট করতে পারতেছি না, আমার ইকোনমির অবস্থা ভয়াবহ খারাপ, কবে ঠিক হবে আমি জানি না, আমার কোম্পানিতে এই যে মানুষগুলো আছে এদেরকে আমি কিভাবে বেতন দিব, এদেরকে আমি বাদ দিয়ে দিই। কোম্পানিগুলো ছাঁটাই করা শুরু করতেছে মানুষকে যখন ছাঁটাই করা হচ্ছে, এই মানুষগুলোর তার মানে পরের মাস থেকে বেতন নেই। সো যেহেতু এই মানুষগুলোর পরের মাস থেকে বেতন নেই, এই মানুষগুলো দোকানে যায় কিছু কিনতে পারবে না, বা কম কিনবে। সো দোকান থেকে হাবিজাবি জিনিসপত্র কেনা অনেক কমে যাবে, যার মানে পুরো ইকোনমি শ্রিঙ্ক হইতে থাকবে বা ছোট হইতে থাকবে, যেটা খুব ভয়াবহ একটা সাইন। এবং এই সাইনের কারণে প্লাস এই পুরা হজবরল অবস্থাটা মিলায়, প্লাস ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ মিলায়, প্লাস আমেরিকার ইনফ্লেশন মিলায়, প্লাস
ইউকের ইনফ্লেশন মিলে সব কিছু যেহেতু একই সময় আনফর্চুনেটলি হয়েছে, শ্রীলঙ্কার একদম ছেঁড়াবেড়া অবস্থা হয়ে গিয়েছে। এত কিছু যখন একসাথে হয় তখন একটা দেশের সিটিজেনদের আসলে কিছুই করার থাকে না, যা হওয়ার তাই হয়েছে, অন্য কিছু হওয়ার আসলে কোনো উপায় ছিল না। অনেকেই এবং বড় বড় নিউজ মিডিয়াগুলো এটাই প্রেডিক্ট করছিল যে এরকম একটা ব্যাপার হবে, এরকম একটা প্রোটেস্ট হবে, সরকার পতন হবে। তাই হয়েছে, প্রেসিডেন্ট পদত্যাগ করেছে এবং প্রধানমন্ত্রীর কি হয়েছে এটা তো আমরা ভিডিওর ইন্ট্রোতে বললামই। শ্রীলঙ্কার ভবিষ্যৎ কি হবে এটা এই মুহূর্তে প্রেডিক্ট করা কঠিন, কারণ এরকম জিনিস পৃথিবীতে খুব বেশি ঘটে নাই আগে, এবং এইরকম প্রমিনেন্ট একটা ইকোনমিতে তো ঘটেই নেই। বিভিন্ন সময় আফ্রিকার কোনো একটা ছোট্ট একটা দেশ যেখানে অনেক দিন ধরে মানুষ প্রেডিক্ট করছিল এরকম হবে, আগেও ওই দেশে অনেকবার এরকম হয়েছে, ওইসব দেশে হয়। বাট শ্রীলঙ্কার মতো একটা দেশ যেখানে যে দেশ আগে কখনো দেউলিয়া হয় নাই বা দেউলিয়া হবে এরকম মনেও হয়নি, ওরকম একটা দেশে এই অবস্থা হবে এটাকে প্রেডিক্ট করতে পারে নাই। এই কারণে কেউ জানে না যে এরকম অবস্থায় এখন আসলে কি সিচুয়েশন বা কি সলিউশন। ইন্ডিয়া এবং চায়না তো লোন দিচ্ছে, ওরা আরো দিবে। ওয়ার্ল্ড ব্যাংক রিসেন্টলি বলেছে যে শ্রীলঙ্কাকে বাঁচানোর জন্য যা যা করা দরকার ওটারও করার চেষ্টা করবে। সো ওয়ার্ল্ড ব্যাংক থেকেও হয়তো শ্রীলঙ্কা বড় একটা লোন পাবে। এই 3 লোন মিলিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের রেশিও মেইনটেইন করে হয়তো খুব ক্যালকুলেটিভলি আগালে শ্রীলঙ্কা এই অবস্থা থেকে উত্তরণ পেয়ে যাবে। বাট যেহেতু জরুরি অবস্থা চলছে, তারপরে নতুন সরকার আসবে, নতুন সরকার আসার পর নতুন সরকার কি করে ওটার উপরই মূলত ডিপেন্ড করবে যে শ্রীলঙ্কার ভবিষ্যৎটা আসলে কোন দিকে যায়। পুরো ব্যাপারটা বেশ স্কেরি এবং ভয়ের, কারণ এরকম কোনো কিছু আমরা দেখতে চাই না। বাট আমাদের দূর থেকে দেখে শিক্ষা নেওয়া ছাড়া আসলে তেমন কিছু করার নেই, যেহেতু আমরা ওই ইকোনমির অ্যাক্টিভ পার্ট না। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের সপ্তাহে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।